নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। হোমিওপ্যাথিতে খুব কমন একটি ওষুধ হলো নাক্স ভূমিকা। যাদের বাড়িতে হোমিওপ্যাথিক এর চল রয়েছে বা হোমিওপ্যাথিক ওষুধ তারা ব্যবহার করেন, এরকম প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু আমরা এই নাক্স ভূমিকা ওষুধটা দেখে থাকি। বিভিন্ন পেটের সমস্যার জন্য তারা নাক্স ভূমিকা খেয়ে থাকেন বা ইউজ করে থাকেন এবং তাতে রেজাল্ট অবশ্যই তারা পান। কিন্তু আজকে আমরা এই নাক্স ভূমিকার একটা কমপ্লিট ড্রাগ পিকচার দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে পেটের কোন কোন সমস্যার ক্ষেত্রে কি কি ভাবে আমরা নাক্স ভূমিকাকে ইউজ করতে পারি, কোন কোন ধরনের পেশেন্টকে আমরা নাক্স ভূমিকা দেব এবং কতদিন ধরে খাওয়াবো এবং কোন মাত্রায় খাওয়াবো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু পুরো ভিডিওটি দেখবেন যাতে এই নাক্স ভূমিকা সম্বন্ধে একটা কংক্রিট আইডিয়া আপনাদের তৈরি হয়। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোকে আমরা পলিক্রেস্ট রেমেডি বলি। পলিক্রেস্ট মানে যে ওষুধগুলো দেখা যায় যে একটা ওষুধই আমাদের শরীরের অনেক রোগকে সারাবার ক্ষেত্রে বা অনেক রোগের চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাক্স ভূমিকা সেরকমই একটি ওষুধ। পলি মানে হচ্ছে গিয়ে অনেক, এবং ক্রেস্ট যা অর্থাৎ হচ্ছে গিয়ে যেটি কাজ করে, অর্থাৎ অনেকগুলো কাজ করে আমাদের শরীরে, সেই ওষুধগুলোকে আমরা পলিক্রেস্ট রেমেডি বলি। তাহলে এই যে নাক্স ভূমিকা ওষুধটিকে আমরা পেটের কোন কোন ক্ষেত্রে, পেটের অসুখের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, এবং শুধু তাই নয়, যখন আমরা নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করব পেশেন্টকে বা প্রয়োগ করি আমরা ক্লিনিকে, তখন পেশেন্টের কোন কোন ফিচার্স দেখে আমরা সিলেক্ট করি যে হ্যাঁ, এই পেশেন্টকেই কিন্তু নাক্স ভূমিকা দেওয়া দরকার, সেটা একটু ছোট্ট করে জেনে নেই। দেখুন, নাক্স ভূমিকা ওষুধটি আজকের দিনে, আজকের এই যে মডার্ন সিভিলাইজ যে সোসাইটি, এক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকার ব্যবহারটা খুব উল্লেখযোগ্য। কেন? কারণ আজকের দিনে দেখবেন যে প্রচন্ড কম্পিটিশন, ছোটবেলা থেকেই কিন্তু একটা ছেলে বা মেয়ে প্রচন্ড একটা হার্ড কম্পিটিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা যখন স্কুলে পড়ছে তারা নাম্বারের ক্ষেত্রে তার কম্পিটিশন, কলেজে গেলে সেখানে কম্পিটিশন, চাকরির ক্ষেত্রে কম্পিটিশন, ব্যবসায় কম্পিটিশন। এর ফলে কি হচ্ছে, সবসময় তাদের মধ্যে কিন্তু বেস্ট হবার একটা চাহিদা তৈরি হচ্ছে যে আমাকে বেস্ট হতে হবে। বিশেষ করে নাক্স ভূমিকা পেশেন্টদের মধ্যে কিন্তু এই ধরনের একটা খিদে, এই ধরনের একটা বেস্ট হওয়ার বা অ্যাচিভমেন্টের একটা খিদে কিন্তু খুব বেশি করে দেখা যায়। নাক্স ভূমিকা পেশেন্টের ফিজিক্যাল মেকআপটা কিরকম হয় না, তারা জেনারেলি একটু রোগাটে ধরনের হয় এবং তাদের যে চেহারা দেখে মনে হয় যে তাদের বয়সের তুলনায় তাকে অনেক বেশি বয়সী লাগে। ধরুন 30 বা 35 বছরের একজন কোনো মানুষ, তাকে দেখে মনে হচ্ছে তার বয়স হতো 45 বা 50-এর কাছাকাছি। কেন এরকম মনে হয়? তার পিছনে বেশ কিছু কারণ আছে, যেটা আমি বলবো এখন। প্রথমে আমি যেটা বলবো যে নাক্স ভূমিকা পেশেন্টদের মধ্যে এই যে এত বেশি কাজ করার একটা স্পৃহা, কারণ তাকে অ্যাচিভ করতে হবে, তাকে সমাজের মধ্যে একটা জায়গায় যেতে হবে, তাকে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে। ফলে কি হচ্ছে না, সে সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সে মনে করে যে তার যে সময়টা, তার 24 ঘন্টা সময়টা যেন তার জন্য যথেষ্ট নয়। ফলে সে কি করছে, সে হয়তো রাত জেগে কাজ করছে, আবার সকালবেলা উঠে সে কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, এবং এত কাজ করার ফলে কি হচ্ছে না, তার মধ্যে দেখা যাচ্ছে যে তার প্রচুর স্টিমুলেশনের দরকার পড়ছে। সেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, বোথ টাইপ অফ স্টিমুলেশন তার দরকার পড়ে। ফিজিক্যাল স্টিমুলেশন হিসাবে তারা কি করে না, তারা দেখা যাচ্ছে যে চা কফি প্রচুরবার খাচ্ছে, হয়তো সে স্মোকিং করছে, একাধিকবার দিনে স্মোকিং করছে, এবং আস্তে আস্তে সে অ্যালকোহল কনজামশন করা হয়তো শুরু করেছে। সে ইভিনিং এর দিকে যখন একটু ফ্রি হচ্ছে কাজের থেকে, তখন এত বেশি সে ফ্যাটিক হয়ে যাচ্ছে, তার ব্রেন এত বেশি ফ্যাগ হয়ে যাচ্ছে, সে অ্যালকোহল খাওয়া শুরু করছে। ফলে স্মোকিং, ড্রিঙ্কিং ইত্যাদি মধ্যে কিন্তু সে আস্তে আস্তে নিজেকে আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। এবং এই ধরনের পেশেন্টদের কোনো হেলদি লাইফস্টাইল জেনারেলি থাকে না, কারণ তাদের ক্ষেত্রে কি হয় না, তারা যেহেতু রাত জেগে কাজ করছে, রাত জেগে অনেক লেট নাইটে গিয়ে তারা শুচ্ছে, আবার সকালবেলা ঘুম থেকে উঠছে দেরি করে, ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এগুলোর ধারে কাজ দিয়ে তারা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, তার মধ্যে একটা ফ্যাটিক তৈরি হচ্ছে, একটা সেডেন্টারি লাইফস্টাইল তৈরি হচ্ছে, খালি ব্রেন ওয়ার্ক হচ্ছে, ফিজিক্যাল ওয়ার্ক হচ্ছে না। ফলে খিদে সেরকম ভাবে থাকছে না। আবার খিদে পেলেও কি করছে, তারা খুব জাঙ্ক ফুড খাওয়ার চেষ্টা করছে, কারণ ওই যে বললাম যে স্টিমুলেশন, সবসময় একটা স্টিমুলেশনের দরকার পড়ে। জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, ফ্যাটি, গ্রেজি, রিচ ফুড খাওয়া, এই ধরনের খাবারের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। নির্দিষ্ট কোনো সময় থাকছে না খাওয়া দাওয়ার। নাক্স ভূমিকা পেশেন্টের দেখা যায় যে কোনো কিছুই কোনো সময় হয় না। আমি
আমার ক্লিনিকেও কিন্তু এরকম প্রচুর পেশেন্ট পাই, যাদেরকে যখনই জিজ্ঞেস করি যে আপনারা যে এই যে সমস্যাগুলো বলছেন, পেটের এই যে সমস্যাগুলো বলছেন, আপনাদের ফুড হ্যাবিট কিরকম, না ডাক্তারবাবু খাই তো, কিরকম খান, কখন খান, দেখা যাচ্ছে তার নির্দিষ্ট কোনো লাঞ্চের সময় নেই, তার ডিনারের নির্দিষ্ট কোনো সময় নেই, সে হয়তো ব্রেকফাস্ট স্কিপই করে যাচ্ছে, আবার যখন খাচ্ছে তখন হয়তো একসাথে এত বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলছে যে সেটা তার শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের পেশেন্ট জেনারেলি নাক্সভূমিকার পেশেন্ট জেনারেলি এরকম হয়। এবং এরা কি করেন, এরা যখনই দেখা যায় যে তাদের এই যে বিভিন্ন প্রবলেম আসা শুরু হয়, যখন তারা দেখেন যে তারা মেন্টালি অনেকটা উইক হয়ে যাচ্ছে, ফিজিক্যালি অনেকটা উইক হয়ে যাচ্ছে, তখন তারা এই যে স্টিমুলেশনের জন্য তারা কি করেন না, বিভিন্ন হেলথ ড্রিঙ্ক বা বিভিন্ন ধরুন এনার্জি ড্রিঙ্ক বা বিভিন্ন ধরুন সাপ্লিমেন্টস, যেগুলো ভিটামিনস মিনারেলস আকারে পাওয়া যায়, দোকান থেকে কিনে খাচ্ছে বা হয়তো কোনো কেউ রেকমেন্ড করেছে সেটা খাচ্ছে, এগুলোর প্রতিও কিন্তু তারা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে। অর্থাৎ সবসময় একটা স্টিমুলেশন যেটা মেন্টাল এবং ফিজিক্যাল দুই ফর্মেই তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে, তারা কিন্তু গ্রহণ করছে, এবং এটা করতে করতে আস্তে আস্তে কি হচ্ছে না, শরীরের বিভিন্ন ধরনের তাদের রোগ ব্যাধির তারা শিকার হচ্ছে। প্রথমেই যেটা বলি যে এই যে একটা আনহেলদি লাইফ, আনহেলদি খাবার দাবার, এর ফলে কি হচ্ছে না, এর ফলে তাদের গ্যাস অম্বল অর্থাৎ ক্রনিক ফ্ল্যাচুলেন্স, ক্রনিক অ্যাসিডিটি ইত্যাদি প্রবলেম বা অ্যাসিড রিফ্লাক্সের মতো প্রবলেম তাদের স্টার্ট হচ্ছে। কি হচ্ছে না, তাদের দেখা যাচ্ছে যে তারা যখনই খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেটটা পুরো ফুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু, যখনই দুপুরে খাচ্ছি, খাওয়ার কিছুক্ষণ পর থেকে পেট এমন ফুলে থাকছে যে সেই রাত্রিবেলা গিয়েও পর্যন্ত দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন অনেক খেয়ে ফেলেছি সারাদিনে। তখন কিন্তু আমরা জেনারেলি যখন পেটে আমরা হাত দিয়ে দেখি, প্যালপেট করে দেখি যে পেটটা পর্যন্ত সেন্সিটিভ হয়ে রয়েছে, তারা মনে বলে যে ডাক্তারবাবু হ্যাঁ এখানে ব্যথা, এখানে ব্যথা, একটা কলিকি পেইন যেটা ওই গ্যাস থেকেই কিন্তু হচ্ছে, যেটাকে আমরা বলি যে ফ্ল্যাচুলেন্ট ডিস্টেনশন, অর্থাৎ গ্যাসের জন্য পেট ফুলে রয়েছে উইথ ফ্রিকুয়েন্ট কলিক, মানে মাঝে মাঝেই পেটের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে। এবং এই নাক্সভূমিকা পেশেন্টের ব্যথাগুলো জেনারেলি ওপর দিকে হয়, ওপর পেটে হয়, অনেকটা বুকের কাছে হয়, ফলে তারা এই ব্যথাটিকে অনেক সময় হার্টের পেন বা কার্ডিয়াক পেন বলে ভুল করেন এবং প্রচন্ড প্যানিক হয়ে পড়েন। আমাদের কাছে এসে বলেন বা কোনো কার্ডিওলজিস্টের কাছে গিয়ে বলেন যে ডাক্তারবাবু আমার মনে হচ্ছে হার্টের সমস্যা হয়ে গেছে, প্লিজ একটু চেক আপ করুন বা আমাকে বেশ কিছু টেস্ট লিখে দিন যাতে বোঝা যায় যে আমার হার্টে কোনো সমস্যা হয়েছে কিনা। তারপরে আমরা যখন তাকে লিখে দিই, তার ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি ইত্যাদি যখন দেখি, দেখা যায় যে না তার হার্টের কোনো সমস্যা নেই। তখন যখন তাকে বুঝিয়ে বলা হয় যে না আপনার কিন্তু এই সমস্যাটা এই গ্যাস অম্বল থেকেই হচ্ছে, তখন তারা একটু আশ্বস্ত হন। এছাড়া আর কি সমস্যা হয় না, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মুখটা একদম টক হয়ে থাকে, মুখের মধ্যে একটা বিস্বাদ, আর এসে বলেন যে ডাক্তারবাবু সারাদিন মুখ টক হয়ে থাকে, ঘুম থেকে ওঠার পর থেকে দেখা যাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, কিছু খেতে ইচ্ছা করে না, একটা বমি বমি ভাব থাকে সকালের দিকে। এবং নাক্সভূমিকা পেশেন্টের এই যে গ্যাস অম্বলের যে সমস্যাগুলো হয়, তখন কিন্তু তারা রিলিফ পাওয়ার চেষ্টা করেন কিন্তু ওই বমি করে। জেনারেলি তাদের বমি হয় না, কিন্তু তারা জোর করে বমি করার চেষ্টা করেন, গলায় আঙুল ঢুকিয়ে বা ইত্যাদি করে, এবং তারা ফিল করেন যে ওই বমি করলেই যেন তার সমস্ত সমস্যার যেন সমাধান হবে। এবং আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু এমন ওষুধ দিন যেটা খেলে যেন চট করে আমার বমি হয়ে যায় এবং বমি করলেই যেন মনে হয় যেন আমি রিলিফ পাবো। তার পেট এমন ফুলে থাকে এবং তার এমন একটা অস্বস্তি হতে থাকে। তার পিছনে কিন্তু কারণগুলো এটাই যে তার একটা আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, আনহেলদি একটা জীবনযাপন ইত্যাদি। এবার বলি যে নাক্সভূমিকার স্টুলের যে স্টুলের প্রবলেম জেনারেলি নাক্সভূমিকা পেশেন্টদের একটা কনস্টিপেশনের প্রবলেম থাকে। তবে এটা মনে রাখবে যে নাক্সভূমিকা পেশেন্টের কনস্টিপেশন কিন্তু এরকম না যে তার স্টুলের কোনো আর্জিং থাকছে না, বরং ফ্রিকুয়েন্ট আর্জিং থাকছে, যেটাকে আমরা বলি ইনএফেকচুয়াল আর্জিং। মানে নাক্সভূমিকা পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2-3 বার করে স্টুল পাস করতে যাচ্ছি, স্টুল হচ্ছে অল্প অল্প, কিন্তু ঠিক স্যাটিসফ্যাক্টরি স্টুল হচ্ছে না, মনে হচ্ছে যেন আরো হবে, আরো হলে যেন ভালো হয়। এরকম একটা কনস্টিটিউশন কিন্তু নিয়ে নাক্সভূমিকা পেশেন্ট আমাদের কাছে আসেন। ফ্রিকুয়েন্ট আর্জিং ফর ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল, কিন্তু তারা কখনোই কিন্তু সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। এবং এই যে এরকম ধরনের একটা কনস্টিপেশনের পিকচার কিন্তু নাক্সভূমিকা আমাদের কাছে এসে উপস্থাপনা করেন। ফলে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমার কোনো রকম ডিজায়ার নেই স্টুলের, সেক্ষেত্রে কিন্তু কখনোই আমরা নাক্সভূমিকা চুজ করি না, কারণ অ্যাবসেন্স অফ অল ডিজায়ার ফর ডিফিকেশন ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ফর চুজিং নাক্সভূমিকা। মানে নাক্সভূমিকা পেশেন্টের কিন্তু ডিজায়ার থাকবেন এরকম কখনো হয় না। এবং এর ফলে কি হচ্ছে না, শুধু যে কনস্টিপেশন এরকম হচ্ছে এরকম নয়, মাঝে মাঝে তার একটা লুজ মোশনও হচ্ছে, দেখা যাচ্ছে যে ওরকমই বারে বারে যাচ্ছে, একটু পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা করে স্টুল পাস করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে অল্প করে স্টুল হচ্ছে, একটু লুজ স্টুল হচ্ছে,
তারা চলে আসছেন, আবার মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরে হবে। অর্থাৎ সবসময় কিন্তু একটা ইনএফেকচুয়ালনেস, সবসময় কিন্তু আনস্যাটিসফ্যাকশন, এই যে ডিসস্যাটিসফ্যাকশন বা আনস্যাটিসফ্যাকশন, যেটা তার মেন্টাল একটা প্রবলেম কিন্তু তার হয়ে যাচ্ছে। তার কাজের ক্ষেত্রে তার ডিসস্যাটিসফ্যাকশন, কখনোই সে স্যাটিসফাইড হচ্ছে না। সে যখন কোনো কিছু অ্যাচিভ করছে তারপরেও মনে হচ্ছে যেন না, আমাকে আরো বেশি অ্যাচিভ করতে হবে। এবং এই যে ডিসস্যাটিসফ্যাকশনটা কিন্তু তার ফিজিক্যাল সিমটমের মধ্যেও চলে আসছে স্টুলের ক্ষেত্রে। এবং এই যে মাঝে মাঝে একটু কনস্টিপেশনের সমস্যা, অর্থাৎ স্টুল ঠিক মতো হচ্ছে না, আবার মাঝে মাঝে একটু ডায়রিয়া হচ্ছে, সেখানেও একটা বারে বারে তাকে যেতে হচ্ছে। এই অল্টারনেট কনস্টিপেশন এবং ডায়রিয়া এটা করতে করতে আস্তে আস্তে তিনি কিন্তু আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের শিকার হচ্ছেন। ফলে যে পেশেন্টের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম আনহেলদি লাইফস্টাইল, তারপরে তার যদি এরকম একটা আইবিএস এর সে শিকার হন, মাঝে মাঝে কনস্টিপেশন, মাঝে মাঝে ডায়রিয়া বা লুজ মোশন হচ্ছে, পেশেন্ট কখনো বেটার ফিল করছেন না, মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। এবং এই যে বারে বারে সে স্টুল পাস করতে যাচ্ছে, অর্থাৎ এবং স্টুল পাস করতে গিয়ে সে যখন স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, তার মনে হচ্ছে স্টুল ক্লিয়ার হচ্ছে না, সে কিন্তু প্রচন্ড প্রেশার দিচ্ছেন। এবং দীর্ঘদিন ধরে এই প্রেশার দেওয়ার ফলে কি হচ্ছে, তার আস্তে আস্তে একটা পাইলস বা হেমোরয়েডস বা অর্শ ডেভেলপ করছে। এবং এই ধরনের যে পাইলস গুলো, এগুলো জেনারেলি দেখা যায় যে নন ব্লিডিং পাইলস হয়। এক্ষেত্রে ব্লিডিং খুব একটা পাওয়া যায় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিং পাওয়া যায়, কিন্তু তার কিন্তু পাইলস ডেভেলপ করে এবং রেকটামের কাছে তার একটা ব্যথা, সে মাঝে মাঝেই বলেন যে ডাক্তারবাবু রেকটামের কাছে একটা ব্যথা হয় এবং হাঁটাচলা করার ক্ষেত্রে, বিশেষ করে বসতে গেলে একটা প্রচন্ড ব্যথা অনুভব করি। এক্ষেত্রে কিন্তু আমরা যখন তার হিস্ট্রি নেই, দেখা যায় যে তার মধ্যে ওরকম একটা ইনএফেকচুয়াল আর্জিং আছে স্টুলের, সে বারে বারে স্টুল পাস করতে যায়, সে কখনো কনস্টিপেশনে সাফার করে, কখনো ডায়রিয়ায় সাফার করে। এবং তার ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা চেক করি যে তার ওরকম একটা আনহেলদি লাইফস্টাইল সে কাটিয়েছে বা কাটাচ্ছেন, তখন কিন্তু আমরা নাক্স ভূমিকা চুজ করি এই ধরনের পাইলস বা হেমোরয়েডস এর ক্ষেত্রে। এবার এই যে নাক্স ভূমিকা পেশেন্ট এত বেশি আনহেলদি লাইফস্টাইল তারা লিড করেন, এত বেশি আনহেলদি খাবার দাবার খান, জাঙ্ক ফুড খান, ফাস্ট ফুড খান, রিচ ফুড খান, ফলে কি হচ্ছে, তার লিভারটাও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। লিভারের বিভিন্ন সমস্যা, যেমন ধরুন ফ্যাটি লিভার, লিভারের যে এনলার্জমেন্ট ইত্যাদি সমস্যা কিন্তু আমরা এই নাক্স ভূমিকা পেশেন্টের মধ্যে পাই। তারা সবসময় বলেন যে পেটের কাছটা একটা ব্যথা থাকে, এবং যখন আমরা এলএফটি করি বা লিভার ফাংশন টেস্ট করি, দেখা যায় যে তার হয়তো বিলিরুবিন, তার হয়তো এসজিওটি, এসজিবিটি ইত্যাদিগুলো বেড়ে রয়েছে। বা যখন আলট্রাসোনোগ্রাফি করি, দেখা যায় যে তার হয়তো লিভারটা বড় হয়ে রয়েছে এবং ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2 হয়ে রয়েছে। তখন যখন আমরা তার ওরকম ভাবে একটা হিস্ট্রি নেই, তখন দেখা যায় যে তিনি একটা আনহেলদি লাইফস্টাইল লিড করছেন, তখন কিন্তু এক্ষেত্রেও আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। তাহলে আশা করি এই নাক্স ভূমিকা সম্বন্ধে বা নাক্স ভূমিকা পেশেন্ট সম্বন্ধে বা কোন কোন রোগের ক্ষেত্রে কেন বা কিভাবে আমরা নাক্স ভূমিকা চুজ করব, সে সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা তৈরি হলো। এবার আমরা আলোচনা করব যে নাক্স ভূমিকার কোন পোটেন্সি কতদিন ধরে আমরা পেশেন্টদেরকে জেনারেলি দেই এবং দিয়ে ভালো রেজাল্ট পাই। দেখুন, যে ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে কোনো অ্যাকিউট প্রবলেম নিয়ে আসেন, অর্থাৎ সে বলছেন ডাক্তারবাবু দেখা যাচ্ছে 1 সপ্তাহ ধরে প্রচন্ড গ্যাস অম্বলে সাফার করছি, অর্থাৎ সমস্যাটা কয়েকদিন ধরে শুরু হয়েছে বা হয়তো কয়েক সপ্তাহ ধরে শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স ভূমিকা 30 এই পোটেন্সিটা প্রয়োগ করি। এই ওষুধটির নাক্স ভূমিকা 30 ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে আমরা পেশেন্টকে দিনে 2 বার থেকে 3 বার করে খেতে বলি। মোটামুটি 1 সপ্তাহ খাবার পরে যদি দেখা যায় যে তার এই যে সমস্যাগুলো অনেকটা কমে এসছে, তাহলে এই একই ওষুধকে দিনে 1 থেকে 2 বার করে আরো মোটামুটি 1 সপ্তাহ, অর্থাৎ 10 থেকে 14 দিন এরকম একটা স্প্যানে যদি ইউজ করা যায়, তাহলে দেখা যায় যে এই অ্যাকিউট প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে তার কমে যায়। এরপরে যদি দেখা যায় যে এই প্রবলেমটা মোটামুটি একটা সাব অ্যাকুট, অর্থাৎ খুব ক্রনিক নয়, অনেক দিন ধরে অনেক বছর ধরে সাফার করছে এরকম নয়, কিন্তু 3 থেকে 6 মাস এইরকম একটা স্প্যানের মধ্যে তিনি সাফার করছেন, সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা 200 এই পাওয়ারটা প্রয়োগ করি। 200 কিন্তু খুব ঘন ঘন আমরা রিপিট করি না, মোটামুটি এই ওষুধটিরও এইরকম 2 ফোঁটা 2 চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে আমরা প্রথম দিকে 2 দিন ছাড়া ছাড়া পেশেন্টকে খেতে বলি। মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার আছেন, তাহলে এই একই ওষুধকে সপ্তাহে 2 দিন করে, তারপরে সপ্তাহে 1 দিন করে, এইভাবে 3 মাস বা 4 মাস কন্টিনিউ করালে, পরবর্তীকালে হয়তো 15 দিনে একবার এইভাবে কন্টিনিউ করলে আমরা দেখেছি পেশেন্ট এই যে সমস্যাগুলো, যেগুলো মোটামুটি সাব অ্যাকুট বা খুব ক্রনিক নয়, সেগুলো কিন্তু সেরে যায়। আর যে ক্ষেত্রে পেশেন্ট অনেক ক্রনিক কমপ্লেন নিয়ে আসেন এবং যে ক্ষেত্রে পেশেন্টের এই যে আমি লাইফস্টাইলটা বললাম এটা খুব মারাত্মক, অর্থাৎ একদম হুবহু ওরকম লাইফস্টাইল সে ফলো করছে, তার সাথে সাথে অনেকগুলো ক্রনিক প্রবলেম তার ডেভেলপ করেছে, হতে পারে সেটা ক্রনিক আইবিএস, হতে পারে সেটা ক্রনিক একটা পাইলস, হতে পারে ক্রনিক ডিসপেপসিয়া, খিদে নেই একদম এরকম একটা সমস্যা, বা হয়তো ক্রনিক একটা অ্যাসিড রিফ্লাক্স, সবসময় গলা বুক জ্বালা করছে, পেট ভার হয়ে যাচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, এরকম সমস্যা যদি খুব ক্রনিক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স ভূমিকার আরো হায়ার পোটেন্সি অর্থাৎ
1M বা 1000 পোটেন্সি দিয়ে আমরা স্টার্ট করি। এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে ওষুধটি প্রয়োগ করতে হয়, কারণ এই ওষুধটি আমরা ডোজে অ্যাপ্লাই করি, অর্থাৎ একটা ডোজ বা দুটো ডোজ মাসে আমরা মোটামুটি রেকমেন্ড করি, বা ম্যাক্সিমাম 15 দিনে একবার এইভাবে রেকমেন্ড করি। মোটামুটি প্রতি মাসে একবার করে আমরা রিভিউ নিই। এক্ষেত্রে কিন্তু সঙ্গে আরো কিছু ওষুধ অনেক সময় দেওয়াও হয়, যেরকম ধরুন হাইড্রাস্টিস মাদার টিংচার, চেলেরোনিয়াম মাদার টিংচার, রোবিনিয়া মাদার টিংচার, তার সিমটম অনুসারে সেগুলো আমরা দেই। তবে মূল ওষুধটা অবশ্যই নাক্স ভূমিকা থাকে এবং তার হায়ার পোটেন্সিতে থাকে। এইভাবে এভরি মান্থ যখন আমরা রিভিউ নিই এবং রিভিউ নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করি, তার লাইফস্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করি, এবং দেখা যায় যে আস্তে আস্তে সে যদি নর্মাল লাইফস্টাইলে ফেরে, এবং ফিরতে কিন্তু এই ওষুধটাও হেল্প করে অবশ্যই। সেক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে তার এই যে সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসছে, সে আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন। তাহলে এই ওষুধটিকে মোটামুটি এইভাবে 2 মাস, 3 মাস বা 4 মাস বা ম্যাক্সিমাম 6 মাস ওরকম সিঙ্গেল ডোজ বা ডাবল ডোজ মাসে একবার বা দুবার এইভাবে দিয়ে আমরা কিন্তু পেশেন্টটাকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি। তাহলে আশা করি এই নাক্স ভূমিকা একজন মানুষ কে আমরা কেন দেব, কখন দেব, বিশেষ করে বলা ভালো যে কখন দেব এবং কোন পোটেন্সিতে দেব, কোন কোন রোগের ক্ষেত্রে দেব, বিশেষ করে পেটের ক্ষেত্রে আজকে আলোচনা করলাম। এবং নাক্স ভূমিকা কিন্তু আরো বেশ কিছু ডিজিজকে কভার করে, সেগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এই সম্বন্ধে কিন্তু একটা সম্যক ধারণা আপনাদের তৈরি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো বা টপিকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ বা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে এই টপিক সম্বন্ধে, সেটাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।